টিভি নাটক করে। হ্যাঁ, টিভি নাটক করে। তো বললাম না আমি। সেই মেয়ে বলল যে বিয়ের কয়দিন আগে আমার সাথে থেকে গেছে, আমার সাথে লিভ টুগেদারে ছিল। যখন আমি তারে বললাম, মা বোন তুলে গালাগালি গাড়ির মধ্যে, আমার গাড়ি সে ড্রাইভ করতেছে, তোরটা তো স্বাভাবিক না, নতুন বউ। আমার ভেতরে আরে ভাই নতুন স্বামী, তার কাছে এরকম ফোন আসলো, একজন আরেকজনের মা বোন তুলে গালি দেয়, এটা কোন সোসাইটি? কিসে থেকে কি কি হচ্ছে? তখন যখন আমি প্রতিবাদ করলাম, আমার মারলো, বললো টাকা দে সিনেমা করব। আমি তাকে ভেঙে 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 মোটামুটি 4 লাখ 5 লাখ, 5 লাখ না, 5 লাখ 6 লাখের মতো হবে, কারণ আমার ট্রানজাকশন তো আছে। 6 লাখের মতো টাকা তাকে আমি দিছি, ক্যাশ তুলে তুলে এনে। ইভেন আমার গোল্ড, আমার হাতের ব্রেসলেট অ্যান্ড আরও কিছু, এগুলো বিক্রি করেও মানে ইনস্ট্যান্ট টাকা চাইছে। ওই দিন ছিল ফ্রাইডেতে তো ব্যাংক খোলা থাকে না, এবং বুথে 2 লাখ টাকার বেশি উঠানো যায় না, তার টাকা লাগবে। আমি গোল্ড বেচেও তাকে টাকা দিছি, এটার প্রমাণও আছে যে তার টাকা লাগবে। তো না, সে নাটক বানাবে, ডিরেক্টরকে অ্যাডভান্স করবে। ডিরেক্টরটা হচ্ছে মেহেদি নামেরই কেউ একজন, আমি আপনাদেরকে দেখাবো ডিরেক্টরটাকে। আচ্ছা, তো যখন এই যে সিচুয়েশন দেখলাম, মানলো, তো তখন সে একদিন তার পরের দিনই টাকাগুলো নিয়ে চিল্লাচিল্লি করে সে বাসা থেকে বাইরে হয়ে গেল, মাইরাটেরা বাইরে হয়ে গেল, জামা কাপড় নিয়ে 2-3টা জামা কাপড় নিয়ে বের হয়ে গেল। তো একটা মানুষ বের হয়ে গেছে, তো আমি কান্নাকাটি করতেছি রত্নাপুর কাছে ফোন করে। তখন হেলেনা পারে ফোনে পাই না, মেসেজে পাই না, উনি হজে গেছিল সম্ভবত, কোথাও পাচ্ছি না তাকে, কারণ ওর তো গার্ডিয়ান একমাত্র হেলেনা পাই, বিয়ের সময় ছিল। আর কাকে বলবো? তাইব ভাইকে জানাই, সবাইকে জানাই, সবাই ওকে বোঝানোর চেষ্টা করে, ওকে ফোনে পায় না। পরবর্তীতে 3-4 দিন পরে সে বাসায় ফেরত আসবে, আমাকে ফোন করে, যে ফোন কলটা আপনারা শুনছেন রেকর্ডটা আমার ভ্যানিটির উপরে। সে তো সবসময় আমার কাছে টাকা চায়। এখন ভাই, নতুন বিয়ে হয়েছে, একটা ছেলে যদি প্রতিদিন টাকা চায়, প্রতিদিন টাকার কথা বলে, প্রতিদিন মারধর করে, সেই ছেলেটা যদি একটা পর্যায়ে গিয়ে আসার সময়, মানে সে আমাকে ফোন দিছে, তুই আমার ফোন ধর, মেসেজ দিছে, তুই আমার ফোন ধর। আমি ফোন ধরছি, ধরেই বলে শোন আমি আসবো একটা শর্তে। সে যখন সেই শর্তটার কথা বলছে, তখন গিয়ে দেখবেন যে আমি এক মোবাইলে কথা বলে আরেক মোবাইল দিয়ে রেকর্ড করা শুরু করছি। আমার কলিজার মধ্যে চাপ দিছে, কি সেই শর্ত? আমি বাধ্য হয়েছি তখন রেকর্ড করতে। ভাই, রেকর্ড করা আমার কাজ না, আমার কাজ সংসার করা। কিন্তু আমি রেকর্ডটা কখন করছি? আমি যখন বুঝতে পারছি যে সামথিং ইজ হ্যাপেন, কিছু একটা হচ্ছে, সামথিং কিছু একটা ক্রিয়েট করছে, আমি যখন আতঙ্কিত হয়ে গেছি, তখন কি আমি রেকর্ডটা করছি। এবং ওই রেকর্ডে স্পষ্ট করে সে বলছে, আমাকে একটা সিনেমা বানানোর টাকা দিবি, কোরআন ছুঁয়ে শপথ কর। এবং সে কথায় কথায় কোরআন ছুঁয়ে। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় নিয়ে যাবে, আমি জানি না, এটা আল্লাহ জানে। সে কথায় কথায় কোরআন তো ছেলে খেলা না, এটা ছেলে খেলা না। তখন আমি কোরআন শরীফ ছুঁই না, ভিডিওটা দেখবেন, আমি কোরআন শরীফ না ছুঁয়ে আমি উপর থেকে ভিডিওটা করি যে হ্যাঁ আমি কোরআন ছুঁইছি বড়। তখন সে আমাকে বলে 65, মানে সে সিনেমার টাকা দিতে হবে। পরে আমি বলছি সিনেমার টাকা এখন আমি কোত্থেকে দিব? ওই রেকর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা শুনেন রাসেল মিয়া কি বলছে, সেটা তো আপনাদের কাছে আছে। কিন্তু ওই যে রেকর্ডটা, ওই রেকর্ডটা কেন করলাম? এবং সে আসলো, আসার 2 দিন পরে আবার সে টাকা নিয়ে আবার মেরে আবার চলে গেল। 2 ডেজ, 2 দিন পরে, ওই রেকর্ডটার 2 দিন পরে। আমি যে রেকর্ডটা করে রাখছি সেটা তো আর সে জানতো না, রেকর্ডটা করে রাখছি সেটা সে জানতো না, বিকজ সে আইফোনের ডিটেলস হয়তো জানে না, আর যেহেতু এটা আমার স্ক্রিন ফেস লক, সে জানে না। তো আমি কি করেছি, চুলায় কি তো পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনেন, যে আমি বাসায় নামাজ পড়তেছি, ওই যে 2 দিন পরে আবার চলে গেছে, 2 দিন পরে আবার চলে গেল, 2 দিন ভালো ছিল, 2 দিন পর আবার চলে গেল। তো চলে যাওয়ার পরে ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করব, কেমনে সংসার করব। আমার এত মারে, একটা মেয়েকে যদি নতুন বউ 1 মাস মানে বিয়ে হয়েছে, তারা যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব, আমি তো মানসিকভাবে মৃত হয়ে যাইতেছি। মানে বিয়ে করলাম এক চিন্তা করে, আমার সন্তানের পিতা হবে, আর সে এইভাবে টর্চার করে, আমার বাচ্চাগুলোরে ছুঁয়েও দেখে না, ধরেও দেখে না, কাছেও আসতে দেয় না।
এ কি হচ্ছে। তখন আমি স্ট্যাটাসটা লিখছি যে আমাকে মেরে ফেলতে পারে, যে কারণ ও যেভাবে মারে, যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে, ভয়ঙ্কর রূপ। আমি ওই স্ট্যাটাসে এটাও লিখছি যে আমার বাসায় ওই যে আন্দোলনের সময় তো নেট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, তখন আমার বাসায় যে টেলিভিশনটা ওটার স্ক্রিন চলে যায়। স্ক্রিন চলে যাওয়ার পরে আমি এখানে একটা শোরুম থেকে গিয়ে তাকে নিয়ে গিয়ে 80,000 টাকা দিয়ে স্যামসাংয়ের একটা টেলিভিশন কিনে নিয়ে আসি, কারণ যারা জায়ানের কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ তো। আর জায়ানকে আমি ইসলামিক লাইনে পড়াবো, ওই যে আরবি সব কিছু দেখে আর কি, কি বলে আলিফ বা তারপরে বিভিন্ন ছড়া এগুলো শুনে। তো ছেলেটা হয়ে বোর হয়ে যায়, ওকে খাওয়াতে হয়, হেল্পিং হ্যান্ডটা খাওয়ায় এগুলো ছাইরা। তো পরে আমি ইনস্ট্যান্ট ওই টিভি ঠিক করতে না দিয়ে আমি টেলিভিশন কিনতে গেছি, তাকে নিয়েই গেছি। টেলিভিশনটা নিয়ে বাসায় ঢুকছি, টেলিভিশন দেওয়ালে যে ফিট করতেছে ওয়ার্কার বলি বা ওই শোরুমের ওরা, তারা ফিট করতেছে, সে ঘরে ঢুকেই বলতেছে গালি দিয়ে, আমি গালিটা বলতে চাই না রাসেল মিয়া, গালি দিয়ে বলল তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি বেশি, চাওয়ার আগে হাজির টিভি 80,000 টাকা দিয়ে। আমি বললাম এগুলো কি বলতেছো তুমি কি পাগল? আমার এতিম বাচ্চা নিয়ে তুমি এগুলো বলো কেন? তুমি যখন যা চাচ্ছ তখন তা দিচ্ছি। তুমি ইলিশ মাছ খাবা, 1700-2200 টাকা কেজি ইলিশ মাছ এনে খাওয়াচ্ছি। তুমি পাঞ্জাবি লাগবে, ওই যে পরশুদিন না তার আগে একটা দিছে, ওর প্রত্যেকটা রিলিফ থেকে প্রত্যেকটা পাঞ্জাবি, আরং থেকে যে ড্রেসগুলো, প্রতিটা ট্রানজাকশন তো আছে আমার কাছে। আমি তো আমার অ্যাকাউন্ট থেকে অথবা আমার বিকাশ থেকে আমি পেমেন্ট করছি, আছে তো ভাই, এগুলো তো আমার মুখের কথা না। আপনারা দেখবেন প্রমাণ, আদালত দেখবে প্রমাণ, আমি যদি মিথ্যে বলে থাকি। তো এই যে বিষয়গুলা, তারপরে সে যখন ওই টিভিটার কথা বললো, তখন আমি যখন বললাম যে আমার এতিম বাচ্চাদের, তখন একটা পর্যায়ে সে আমাকে এইভাবে করে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ফেলে দিয়ে সে দরজা খুলছে। আমি বললাম কোথায় যাচ্ছ? সে টেনে হিচড়ে ওই যে দুটা লোক যে টিভি সেট করছে তাদের সামনে আমাকে বেধম পিটাইলো, তারাও সাক্ষী আছে, এখনো আছে, তারা টাকারি বেধম পিটাইলো সেই টেলিভিশন আমাদের সামনে। আমি তখন অবাক হয়ে গেলাম, আমার বাসায় ছুটা বুয়া কাজ করতেছে, শেষ পর্যন্ত আমি বুয়া এবং ওয়ার্কারদের সামনে মার খেলাম। তারপর সে বেরোয় গেল, আমি তাকে আর ফোন দিলাম না। ওই রাতেই আমি ডিসাইড করলাম, এর মধ্যে আবার আমার বাবা স্ট্রোক করে, আমার বাবার এক পাশ প্যারালাইজড হয়ে যায়, হসপিটালে আব্বু অ্যাডমিট, আব্বুর পিছনে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। সে যখন দেখতেছে আমি আমার বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, আমার ভাইরা টাকা নিয়ে যাচ্ছে, ভাই আমার মধ্যে তো লুকোচুরি নাই, আমার বাপ অসুস্থ, কোটি কোটি টাকা খরচ করে আমাকে বাঁচাইছে, আমি তাদের একমাত্র মেয়ে, সবার বড় মেয়ে, একমাত্র উপার্জনকারী। এটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, আমি সবসময় বলি যে আমি একমাত্র উপার্জনকারী, আমি এটা আমার সংসার সমস্ত কিছু বাবা মা সন্তান সব আমি নিজে চালাই এক হাতে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিছে। আমার বাবা ব্রেন স্ট্রোক করে হসপিটালাইজড, সে এর মধ্যে ওই টেলিভিশনের ঘটনা আমাকে মারে এবং আমাকে বলে যে আমি কেন আমার বাবাকে টাকা দিই, সন্তানদের প্রায়োরিটি দিচ্ছি, সন্তানের জন্য টেলিভিশন কিনতেছি। তখন ওই ডিটেলস সহকারে আমি পোস্টটা করি, যে পোস্টার কথা আপনারা বলছেন। ভোর রাতে পোস্টটা করি, ফজরের নামাজ পড়ি না, তাহাজ্জুদের নামাজ পড়ে কখন জানি কাঁদতে কাঁদতে ঘুমা যায়, ফজরের নামাজটা আর পড়া হয় নাই। উঠে শাওয়ার টাওয়ার করে কাঁদতে কাঁদতেই আমি জোহরের নামাজটা পড়ি। আমার এই বিল্ডিংয়ে সবাই সাক্ষী আছে, গার্ড থেকে শুরু করে এই পুরো বিল্ডিং, সবাই ভাবছে কি জানি হয়ে গেছে, মনে হয় হামলা হয়েছে, তখন হামলা হইতেছে, মনে হয় হামলা হয়েছে। সে ওই যে আপলোড দিচ্ছি ভিডিওটা, সে বাসায় নিচে দারোয়ানদেরকে ঝাড়ি টাড়ি মারছে কিনা জানি না, আমি তাদের থেকে জানতে পারবেন আপনারা, মেরে টেরে সে উপরে উঠছে। উঠে আমার দরজা তো লক, বাইরে সিসি ক্যামেরা, সে দরজা ইচ্ছা মতো বাইরে এসে, তো দরজা বাইরে এলে নর্মালি তো পুরো বিল্ডিং এর মানুষ জানবে, এটা তো একটা আবাসিক এরিয়া এবং একটা সোসাইটি, তো সবাই ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে যে কারা আবার হামলা করলো বা কি। তখন তো দেশের অবস্থা খারাপ, ভালো না। পরবর্তীতে নয়েজ আসতেছে কোত্থেকে, আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আপনার তারা সে বাসায় এসে আপনি এই ঘটনাটা ওই ঘটনাটা আর লাস্টের যে আজকে যে এখনকার ঘটনা মানে সব আনতে হবে। পরে সে বাসায় আসে, বাসায় এসে দরজা ধাক্কাইতে থাকে জোরে। আমি নামাজের হিজাব পড়া, আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরায় মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি। আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন?
আঙ্কেল আপনি যান। আমার হেল্পিং হ্যান্ডকে বলে, এই বেটি কাজের লোক, তুই সর, তুই কে, দরজা খোল, নাহলে আমি এখন দরজা ভাঙা ফেলবো, দেখাই দিব আমি কে। পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে, ছোট 2টা বাচ্চা। আমি গিয়ে হিজাব পরাই দরজা খুলি। খুলতে দেরি, আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে। আয়শা বলে, আপা আপা আমি তো ওনারা আটকাইতে পারি নাই। আয়শাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায়ের, আমার মোবাইল 2টা ভেঙে ফেলছে, কালকে লাইভে দেখাইছি আমি। মোবাইলগুলা ভাঙে আমাকে মারে মেরে, এই পুরা বিল্ডিং সাক্ষী, আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে। আমার ড্রাইভারও সাক্ষী আছে। ড্রাইভার সাহেব কই? আপনি তো আছেন। গাড়ির মধ্যে পিটাইছিল না? বলেন, জোরে বলেন। গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? হেলেনা আপার বাসায় নিয়ে যায়, গুলশানে। হেলেনা আপার বাসায় নিয়ে গিয়ে আমার বাসার ড্রেস পরা, আমি নিকাব পরা নামাজের, নিয়ে গিয়ে কোরআন ধরে আমাকে শপথ করায় আমি যেন ডিএ তাইবের সাথে যোগাযোগ না করি, এবং আমার মোবাইলগুলো ভাঙা ফেলে এবং আমাকে দিয়ে ডিলিট করায়। বাসায় মোবাইল ভাঙে। সেই সময় কি হেলেনা জাহাঙ্গীর বাসায় ছিল? হ্যাঁ, আমার বাসায় মোবাইল 2টা ভাঙে, আমাকে মারে, তারপরে টেনে হেলেনা আপার কাছে নিয়ে যায়। হেলেনা আপার কাছে নিয়ে গিয়ে সে হেলেনা আপার কাছে বলে, হেলেনা আপাকে আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইলগুলো ভাঙা ফেলছে, এই মোবাইল দিয়ে আমি কাজ করি। একটা মোবাইল 56,000 আর একটা মোস্ট প্রবলি 35 or 36 এরকম। আইফোনটা খুঁজে পায় নাই। আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে, আমার মেয়ে সরাই ফেলছে জারামণি। তো পরবর্তীতে আপাকে কেঁদে কেঁদে আমি বলি, আপা বলে সংসারটা বসাও, ও যা বলে শোনো। পরে সে, তার শর্ত কি, সে আর কখনো এগুলা করবে না, কখনো টাকা পয়সা চাবে না, কখনো কোনো কিছু করবে না, সে সংসার মনোযোগ দিয়ে করবে। প্রথম শর্ত, তায়েব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না, কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায়। ওই যে ইউকে থেকে শান্তাপু, যে শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল, এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে, সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না। কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না, সে আমার সাথে, এবং আমার আমি মুখ খুলতে পারবো না, আমি বলতে পারবো না কখনো। কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়। আমি গত 2 মাস তায়েব ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করি নাই, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এবং আমি গতকালকে যখন নাকি আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি, মুয়াজ্জিম, যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে, সেটা কি আল্লাহ আমার সেটার জন্য কি আমার আযাব আছে না কি আছে? তখন বলছে, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, এবং আপনার মনের বিরুদ্ধে সেহেতু আপনি আল্লাহ মাফ করবে, এবং যেহেতু অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না। সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে, পাপের ভাগীদার সে হবে, আপনি না। তখন আমি মনে সাহস পাই, আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে, এবং আমি আগাই। তো এই হলো, এবং সে ডিলিটটা করাইছে, এবং ভিডিও আমি যেন আর কখনো আপলোড না দেই, আমি যেন কখনো তার কোনো কিছু মানে ভবিষ্যতে রেকর্ড না করি, কোনো কথা রেকর্ড না করি, কোনো ভিডিও রেকর্ড না করি, কারোর সাথে কমিউনিকেশন না করি। সে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়, এবং সে নিজেও শপথ করে সে কখনো আমার গায়ে হাত তুলবে না। এই শপথ বাক্যর সময় কি হেলেনা আপা নিজে ছিল? হ্যাঁ, হেলেনা আপা উপস্থিত ছিল। এবং ওনার কি ছিল, ওনার কথাগুলো কি ছিল? ড্রয়িং রুমে। সে তো ভাবছে যে রাসেল ভালো হয়ে যাবে। ও বলছে যে, আপা বলছে যে তুমি মেনে নাও, কারণ হচ্ছে সংসারটা বসু। একটু প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে রাসেল মিয়ার একটা ভালো সুসম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে আপনার সঙ্গেও তার সঙ্গে ভালো সম্পর্ক। আমরা একটু জানতেই চাই যে হেলেনা জাহাঙ্গীর কেন রাসেল মিয়াকে সাপোর্ট দেয়, এটা একটু আপনার কাছে জানতে চাই। যেহেতু না, হেলেনা আপা সাপোর্ট দেয় কি, হেলেনা আপা ওই যে আপদ বিপদে সবসময় আসে, তারপরে ওর একটা সিনেমার প্রডিউস করছে আপা নিজে, হয়তো এটা রিজন হতে পারে, এটা একটা কারণ হতে পারে। এটা আমরা আরেকটা বিষয় জেনেছি যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হেলেনা জাহাঙ্গীর রাসেল, আমরা দেখেছি যে রাসেল মিয়ার সাথে যে ডিবি হারুনের একটা ভালো সম্পর্ক ছিল। সেখানে হচ্ছে যে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে হেলেনার বাসায় ডিবি হারুন যেত। এই ডিবি হারুন, রাসেল, তারপর হচ্ছে যে হেলেনা, আমি বলি, আমি শুনছি যে হেলেনা আপার বাসায় ওই যে হারুন সাহেব যিনি, উনি এবং রাসেল মিলে নাকি ডিনার করছে। রাসেল আমাকে বলছে যে ডিনার করছে, এবং আপা বলে দিছে সার্বিক সহযোগিতা যেন রাসেলকে করে সব বিষয়ে। এটুকু আমি শুনছি, আমি তো তখন ওদের লাইফে ছিলাম না, এটা তো আমার বিয়েরও অনেক আগের ঘটনা, তা আমি এটা জানি না, কিন্তু রাসেল আমাকে শেয়ার করছে। এটা একটা চক্র, মানে যাদের টাকা আছে এদেরকে টার্গেট করে আসলে মূলত টাকা খসানোর কোনো ধান্দা করে কি? আমি জানি না,
আমি আসলে আল্লাহকে ভয় পাই, আমি কোনো মিথ্যে স্টেটমেন্ট বা আমি যেটা জানি না। ব্যবস্থা নিয়েছেন আইনগত সেই বিষয়টি পরবর্তীতে যখন আমি এখন যাই, গিয়ে পর হসপিটালে জিজ্ঞেস করে এবং ডাক্তারটা আমাকে চিনে ফেলে যে আপনি বর্ষা আপু না। আমি নিকাব পরা ছিলাম, মুখ খুলছি করে আপনি বর্ষা আপু না, সত্যি করে বলেন কি হয়েছে। লুকাইতে চাইছি যে থাক নিজের স্বামীর বদনাম করব। পরে বলতেছে যে মুগদা জেনারেল হসপিটালে, পরে বলতেছে যে আপু আপনি চুপ থাইকেন না, আপনার ফেস বলে দেয় আপনি কেমন আছেন, আপনাকে অনেক দিন ধরে ফলো করি সেই ডাক্তারটা। পরে আমি বললাম আপু আমার তলপেটে না অনেক লাথি মারছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তো 12 তারিখে ডেট ছিল, এখনো পিরিয়ড হয় নাই, মেবি প্রেগনেন্সি পজিটিভ, ও আমার তলপেটে অনেক লাথি মারছে এবং মাথা ধরে দেয়ালের মধ্যে বাইরে ও বেরোয় গেছে। পরে আপু বলে যে এখন আপনি আলট্রা করবেন। আমার ড্রাইভার সাহেব আছে, সাথে সাথে আমাকে নিয়ে আলট্রা করাইতে নিয়ে যায়, আমার ড্রাইভার আমার ভাই সহ আলট্রা করাইতে নিয়ে যায়। তারপরে এখানে একটা ইঞ্জেকশন দেয়, আপনারা দেখবেন আমার পেজে ভিডিওটা আছে, এখানে একটা ইঞ্জেকশন দেয়, এখানে মনে হয় একটা ইঞ্জেকশন দেয়। এর মধ্যে সে কিন্তু ওই যে ছুরি দিয়ে, সে যে বলছে আমি ব্লেড দিয়ে নাকি কি কি বলছে, ছুরি দিয়ে সে আমার হাত কাটে। এই যে এটা ছুরির, এটা ইনভেস্টিগেশন করলে তো বোঝা যায় ভাই কোনটা ছুরি দিয়ে পোষ কোনটা ব্লেড দিয়ে পোষ। হ্যাঁ, ব্লেডের পোষ আর ছুরির পোষ কি এক? সে আমার যে বাসায় ফল কাটার ছুরি থাকে না, সেই ছুরি দিয়ে সে আমার হাতে টান দিয়ে রক্ত দিয়ে মেখে গেছে। এর মধ্যে আমাকে বেদম পিটাইছে, বেদম পিটায় সে আমাকে সেন্সলেস করে নাকি যারাকে বলতেছে তো নির্যাতন করতে তার উদ্দেশ্য কি ছিল? টাকা, সিনেমার টাকা দিতে হবে তাকে। তারপরে তো আপনি কোরআন শপথ করে বলছেন যে টাকা দিবেন, তারপরে আমার নিবে। গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাবে যদি আমি তাকে 3 লাখ টাকা দেই, আমি টাকাটা দেই নাই। মানে সে কি আপনাকে টাকা বেশি বলছে? আমার গোল্ড কই? সে বারবার জিজ্ঞেস করে এই তোমার এত স্বর্ণ কই? তো ভাই আমি তো স্বর্ণ বাসায় রাখবো না, স্বর্ণ থাকে লকারে। বসা আরেকটা বিষয় জানাচ্ছি, সে হচ্ছে যে আপনার ব্যাগ সে হাতিয়ে নাকি টাকা চুরি করতো। ব্যাগ টাকা চুরি না, এটা চুরি বলবো না, মিথ্যে কেন বলবো। এটা হচ্ছে সে বাজার করতে যায়, আমার টাকা ছাড়া সে করতে করবে, আমার ব্যাগে থেকে টাকা নিয়ে নিয়ে। বোন কিন্তু আমাকে কিন্তু একটু আগে বলছে যে আপনি যখন হেলেনের সাথে যান তখন কিন্তু তার ব্যাগ গিয়ে। ওটা আমি দেখি না, এটা তো আপনি শুনলেন, আপনারাই শুনলেন, ওটা আমি দেখি নাই। আমাকে তো সে মারধর করতেছে ভাই, আমার মোবাইল ভাঙা ফেলছে। আমি তো তখন আতঙ্কিত, কারণ আমার বাচ্চাটার উপর একটা হাত দিয়ে বসলে আমি তো ভয়, একটা বাসায় আমার কোনো ছেলে মানুষ নাই। তাহলে কি আপনাকে বিয়েটা করেছে টাকার জন্য? এরকম কি এছাড়া তো আর কিছু দেখতেছি না, মনে হয় কি এটাই তো প্রমাণিত। এখন আপনি আইনগত কি ব্যবস্থা নেবেন? আমি আইনগত ব্যবস্থা, ওই মুগদা মেডিকেল থেকে যখন আমাকে ডাক্তারটা পরামর্শ দিল এবং যখন উনি আমাকে বললো এটা পুলিশ কেস আপু, কারণ আপনার যদি এখন ব্লিডিং শুরু হয়ে যায় দ্যাট মিনস আপনার বড় কিছু হয়ে যেতে পারে। পরে আলট্রা রিপোর্ট নিয়ে গেলাম, পরে সেটা পুলিশ কেস করে দিল এবং আমাকে বললো থানায় যোগাযোগ করতে। পরবর্তীতে আমি সবুজবাগ থানায় গিয়ে সব জানাইলাম ওসিকে, ওসি বলল মামলা করতে। তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 গ ধারায় মামলাটা করা হয় এবং পরবর্তীতে মামলাটা যে করা হয় সেটা আমাকে বলছে কারোকে না বলতে, এবং আইনের প্রসেস যেহেতু আসামিকে ধরতে হবে। পরবর্তীতে দেখলাম যে সে অ্যারেস্ট মনে হয় কালকে ভোরবেলা। সে তো জানতো না যে মামলাটা আগে করা হয়েছে, সে ভাবছে মামলাটা গতকাল করছে, কিন্তু মামলাটা তো গতকাল না, মনে হয় ওয়ারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সে গেছে, সে বোঝায় নির্দোষ প্রমাণ করার জন্য থানায় যাওয়ার পরে। এবং আরেকটা জিনিস সে দেখবেন কোরআন ছুঁইছে। আমি কিন্তু কালকে লাইভে বলছি যে সে আমাকে কিন্তু হুমকি দিচ্ছে, আমি তোকে মারবো, মেরে জেল খাটবো, নাইলে আমি নিজে মরে তোকে ফাঁসাবো, এটাও বলছে সে, অথবা আমার 2 সন্তানকে মেরে ফেলবে। দেখেন ভাই আমি এমনি ভিকটিম, আমি নিজের চোখে দেখছি আমি মৃত্যুর দরজা থেকে উঠে আসা মেয়ে। আমার জীবনের ভয় নাই, আমি আল্লাহ মৃত্যুকে ভয় পাই না। আল্লাহ একজন আছে, জন্ম মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে, কখন হবে আমি জানি না, কিন্তু আমার সন্তানগুলোর কিছু হলে সেটা লাইবিলিটি কে নেবে? আমি শুধু আমার ছেলেমেয়ের সিকিউরিটির জন্য যা এখন করতেছে, আমার ছেলেমেয়ের সিকিউরিটির জন্য। সে আমাকে বলে আমি কাবিনের ব্যবসা, কি কি বলে না বলে পাগলের মতো। তার কথাবার্তা শুনে আমি মনে হয় যে আমি মানসিক ভারসাম্য হারাই ফেলছি। একটা প্রশ্ন করতে চাই, কথায় কথায় তার কোরআন শরীফ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি রাসেল মিয়াকে যখন বিয়ে করেন তার আগে সে একটা সিনেমাতে একটা আলোচিত ছিল এবং আলোচিত ছিল যে পাপ মুক্ত সিনেমা। এই কথাটা বলার কারণে সেখানে একটা আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। কিন্তু ওই জায়গা থেকে মানে এরকম একটা আলোচিত মানুষকে আপনার মতো একটা এডুকেটেড পারসন, সেই মানুষটা বিয়ে করলেন, মানে এই ব্যাপারটা একটু মানে খোলাসা করবেন। এবং সেই সময় শুনেন, এখন আমার কাছে হচ্ছে আমার গার্ডিয়ান আমার ভাই তাইব ভাই। এখন ভাইয়া খবর নিচ্ছে ভালো, ছেলে ভালো,
ও বলছে এতিম। আপনি সাংবাদিক ভাই, আপনি জানতেন ওর বিয়ে হয়েছে আগে? আপনি জানতেন যে রাসেল মিয়ার দুইটা বিয়ে হয়েছে? আপনারা কেউ জানতেন? 2020 সালে নিঝুম সরকারের সাথে বিয়ে হয়েছে, তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে, সেই ঘরে এখন 11-12 বছরের বাচ্চা। আপনারা জানতেন? আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে, সে এতিম? আপনারা তো তাই জানেন। ঠিক তেমনটা তো আমি জানি ভাই। এখন একটা এতিম ছেলে যদি আমার এতিম বাচ্চাদের জন্য মানে গার্ডিয়ান হয়ে দাঁড়াইতে চায়, আমি কেন দিব না? আমি তো তার ঘর দেখি নাই, আমি তার ঘর দেখি নাই, বাড়ি দেখি নাই, লোক দেখি নাই, বল দেখি নাই, টাকা দেখি নাই, ফেমাস দেখি নাই, কিছুই দেখি নাই। আমি দেখছি আমার মেয়ে বলছে যে মা, আই ফিল ভেরি রিগ্রেট রাইট নাও যে আমি কেন তোমাকে বিয়ের পারমিশন দিছি। আমার মেয়ে বলছে কালকে লাইভে যে আমি পারমিশন দিছি এর জন্য যে আমি তো বাবার আদর পাইছি, আমার ছোট্ট ভাইটা তো বাবার আদর পায় নাই। আমার ভাইটাকে বাবার আদর ভাবছি উনি দিবে, এর জন্য আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি। এবং আমার ওই একই রিজনে বিয়ে করা, অন্য কোনো কারণ নাই। পাশাপাশি একটা মহল বলছে যে আপনি তাকে বিয়ে করার আরেকটা কারণ হতে পারে যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এবং হেলেনা জাহাঙ্গীর তাকে সাপোর্ট করছে, এই জন্য তাকে আপনি বিয়ে করেছেন, মানে একটা মহল বলছে। এতে হেলেনা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে, এটা আমার প্রফিট কি? আমি তো ভাই কামলা। কামলা মানে বুঝেন? আমি তো আল্লাহ 30 দিন, আপনারা আমার পেজে ঢুকে দেখবেন, আমি লাইভ করি, পার লাইভে রেমুনারেশন নেই, সে রেমুনারেশন দিয়ে আমি এখন চলি। একটা সময় গান করে চলতাম, আল্লাহ আমাকে হেদায়েত করছে, আমি এখন পর্দা করি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই। আমার মুখ থেকে একটা মিথ্যা আপনারা বের করতে পারছেন? কেউ বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না আমি একটা মিথ্যে বলছি। এবং কোরআন ছুঁয়ে যতদিন আমি ওই মাসালাটা না পাইছি যে পাপটা ওর হবে, ততদিন পর্যন্ত আমি তাই ভাই সঙ্গে যোগাযোগ করি নাই। বর্ষা, আমরা আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে আপনার বাসায় নাকি তাবিজ, মানে আপনাকে তাবিজ করেছিল কি? আমার বাসার যে ডয়ের থেকে একটা তাবিজ পাওয়া গেছিল। এখন এগুলো তো আমি জানি না কে করছে না করছে, পরবর্তীতে এগুলো আমি বিশ্বাস করি না, কারণ আল্লাহ এগুলো বিশ্বাস করতে বারণ করছে, আল্লাহ নিষেধ করছে। কি বলতে চাচ্ছেন এবং আপনার জনগণের কাছে আপনার চাওয়া কি? আমার চাওয়া একটাই, আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে। আমার মানে উত্থান কিভাবে হয়েছে সেটাও সবাই দেখছে। আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট। সেই আমি আজকে যেখানে এসছি, যেইভাবে এসছি, যেই অবস্থানে আছি, প্রত্যেকটা নারী, আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি। সেই ভিডিওটা ডিলিট করাইলো, কোরআন ধরায় আমাকে জবানবন্দি দেওয়াইলো। আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল। জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে, আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি। আমাদের ওইটা এআই দিয়ে করা, এটা তার শিখানো সেই ভিডিওটা। এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই, আমার মেয়েটা অনেক ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিছে 9 বছর। সে আমাকে বলছে আম্মু, সকাল থেকে বলতেছে বাসায় এসে মারধর করে হেলেনা আপার বাসা থেকে এসে যে ভিডিও করো, তাড়াতাড়ি ভিডিও করো, সবাইকে জানাও ওটা মিথ্যা। তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা, এটা হচ্ছে ডেঞ্জার সাইন। তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা, তাহলে কি হবে, সবাই বুঝবে যে তুমি শিকার, তুমি ডেঞ্জার মোমেন্টে আসো, তোমাকে করানো হয়েছে। আমার এই ছোট্ট মেয়ে 9 বছরের মেয়ে আমাকে শিখাই দিছে, পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা, আমি বলতেছি এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে, কারণ তখন তো আমি আতঙ্কিত। আমার বাচ্চাটা তার কোলে, আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললে আমি কি করতাম? আমার ছোট্ট ছেলেটার, আমার সম্বল তো আমার 2টা সন্তান। আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই, শুধু চাওয়ার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন, আমার ছেলেমেয়ের সিকিউরিটি। আর এই যে লোকটা বিয়ে করলো লুকায়া, মানে তার আগের বিয়ে প্রমাণ হইল, 11 বছরের ছেলে বের হইল, পরে নিঝুম সরকারের 2020 সালে বিয়ে করলো, তারপরে লিভ টুগেদারে আরো বেশ কয়েকজনের সাথে ছিল। এই যে তার নারী চক্র, এই যে তার বিবাহ, আমার ভাই প্রকাশ্যে বিয়ে, আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই, আমি ডিভোর্সে চলে গেছি, দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে, নাইলে সেই সংসার আমার থাকতো, স্টক করে মারা গেছে। নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে, দুনিয়া জানে, প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি। আমার অপরাধ, তার পরিবারের তার শুনছি, তার ওই পক্ষে থেকে তার শাশুড়ি বলছে, তার ওই যে 11-14 বছর আগে যে বিয়ে হয়েছে
সেই শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে 1.5 লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল, তার বাড়ি বন্ধক রেখে 1 কোটি টাকা চাইছিল সিনেমা বানানোর জন্য। তো সেখানে থেকে সে হচ্ছে গিয়ে যেটা বলছে যে আপনার, আমি না আমার খারাপ লাগে, আমি কথা বলতে কষ্ট হয়। তো পরবর্তীতে তারা বলছে তার 2 বোন আছে, তার মা জীবিত আছে, কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই, কারো নাম্বার আমার কাছে নাই। এবং বাঞ্ছারামপুর তার গ্রামের